ধুর। আচ্ছা, তোমরা এসছো এখন পর্যন্ত 37 জন। তো আজকে বাইজেন্টাইন, আশা করি আজকে আলোচনা শেষ হবে আর কি। তো ইতোমধ্যে আসলে বাইজেন্টাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, অর্থাৎ এটার ছবির যে বৈশিষ্ট্যগুলো, তারপরে যে উপকরণে ছবিগুলো আঁকা হয়, যে ধরনের কম্পোজিশন, যে ধরনের অভিব্যক্তি, তারপরে যে ধরনের আলো ছায়া বা যে ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, এগুলো আসলে মোটামুটি সবই বলা হয়ে গেছে তোমাদের। পাশাপাশি তোমার স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ইতোমধ্যে তোমরা জানো। যেমন চৌকো জায়গার উপরে গম্বুজ নির্মাণ করা, এবং সেই চৌকো জায়গার চারপাশে 4টা আর্চ থাকে, এবং আর্চ এবং গম্বুজের মাঝখানে যেটা থাকে সেটার নাম হলো পেন্ডেন্টিভ। পেন্ডেন্টিভ হলো অনেকটা উল্টা ত্রিভুজের মতন দেখতে। পাশাপাশি আরেকটা হলো স্কুইঞ্জ বলে। স্কুইঞ্জ হলো জাস্ট পেন্ডেন্টিভটাই যদি সংখ্যায় আরো দ্বিগুণ হয়, অর্থাৎ মানে পেন্ডেন্টিভে যেমন আমরা পাই 4টা ত্রিভুজ উল্টা করে, তো এটা জাস্ট 8টা হয়ে গেলে সেটা স্কুইঞ্জ আর কি। সহজ আর কি মনে রাখাটা। তারপরে ইট এবং পাথরের ব্যবহার বেশি ঢালাইয়ের বদলে, বা কংক্রিটের ব্যবহারের বদলে ইটের ব্যবহার বেশি। তারপরে গম্বুজের নিচের দিকে সাধারণত একসারি জানলা থাকে, এবং প্রচুর পরিমাণে মোজাইকের কাজ করা হয় স্থাপত্যের ভেতরে। পাশাপাশি মোজাইকই শুধু না, পরবর্তীতে টেম্পেরা বা অন্যান্য আরো অনেক মাধ্যম ব্যবহার করা হতো। এই আর কি বেসিক জিনিস, কিন্তু আসলে বলতে গেলে ঘুরে ফিরে এইগুলাই অলরেডি তোমরা ইতিমধ্যে এটা জানো। তো আজকে জাস্ট বাকি যে ছবিগুলো আছে আমার কাছে সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং নতুন টুকটাক কিছু থাকলে সেগুলো বলবো আর কি। তো মূলত একটা জিনিস দেখো, যে প্রাথমিক খ্রিস্টান সময় থেকে কিন্তু আমরা মানে শিল্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ধর্মীয় বিষয়, বিশেষ করে তোমার ইহুদি বা তোমার ওল্ড টেস্টামেন্টের অনুসারী যারা, এবং নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টের যারা অর্থাৎ খ্রিস্টান, তাদের ধর্মীয় যে বিভিন্ন বিষয়বস্তু এবং যে ঘটনাগুলো আছে সেইগুলো কিন্তু ঘুরে ফিরে আমরা দেখি যে সার্কোফাগাস থেকে শুরু করে তোমার এক ধরনের প্লাকার্ডের মতন ব্যবহার করা হতো আর কি। সেটা আমি আজকে দেখাবো। Sorry. আশা করি স্লাইড সময় দেখতে পাচ্ছ। আমি একটু জাস্ট গত লাস্ট যে 2-3টা ক্লাস বাইজেন্টাইনের সেগুলোর স্লাইডগুলো একটু দেখাই নিয়েছি তোমাদেরকে।
যেখানে আইভরি ম্যাটেরিয়াল হিসেবে এসছে, আইভরি অর্থাৎ হাতির দাঁত ব্যবহার করা হচ্ছে। যেমন এই যে এটা খুব বিখ্যাত শিল্পকর্ম, বারবারিনী আইভরি বলা হয়। আমি একটু দ্রুত যাই আর কি, এগুলো তো জাস্ট হয়ে গেছে আলোচনা। আমি একটু তোমাদের মনে করানোর জন্য ছবিগুলোকে দেখা, যেমন হাজিয়া সোফিয়া হলো তোমার, বা হায়া সোফিয়া বা সান্তা সোফিয়া যেটাই বলো না কেন, বাইজেন্টাইন সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্যের নিদর্শন হলো এই গির্জা। স্যার কথা কেটে কেটে আসছে। স্যার কথা অনেক কেটে কেটে আসছে। আয় সর্বনাশ। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছি আশা করছি সবাই। কথা কেটে যাচ্ছে তাই তো? স্যার মানে এখন যে ছবিটা দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, মানে কারো কারো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে, আবার কারো কারো অসুবিধা হচ্ছে না আর কি, এটা বুঝতে হচ্ছে আর কি। এখন এটা এলাকা ভেদে, তারপরে কারেন্ট এবং নেটের সংযোগ সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি, মানে যুক্ত থাকা না থাকা, থাকলে ভালোভাবে শুনতে পাওয়া না পাওয়া সবই আর কি এখন। তো হাজিয়া সোফিয়া হলো তোমার বাইজেন্টাইন সময়ের নিদর্শন, যেখানে আমরা বাইজেন্টাইন সময়ের একদমই বুঝতে পারতেছি না কোনো কথা। আমি এখন কি অবস্থা, শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে অনেকেরই সমস্যা থাকতে পারে। তো হাজিয়া সোফিয়া আসলে বাইজেন্টাইন সময়ের স্থাপত্যের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ফিচার্স গুলা, সেগুলো কিন্তু হাজিয়া সোফিয়াতেই আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। যেমন এই যে চৌকো জায়গার উপরে বুঝতে বা শুনতে পাচ্ছ? স্যার মাঝে মধ্যে সমস্যা করছে, নিতে ঠিক আছে। যেটা আগেও একদিন দেখানো হলো, একটা আর্চ আছে এবং সেই আর্টিভ দেখো যে বাম পাশের ছবিতে দেখো যে পেন্ডেন্টিভ হলে যে উল্টা করা যে ত্রিভুজ, যার উপরে আসলে গম্বুজের ভরটা এসে পড়ে, এবং এই পেন্ডেন্টিভের মাধ্যমেই চারপাশের চারটা পায়া ভার, এটা হলো পেন্ডেন্টিভ। আর স্কুইঞ্জ যেটা বললাম, যে জাস্ট পেন্ডেন্টিভটাকেই ভেঙে তোমার 4 কোণার বদলে 8টা কর্নার হলে সেটাকে বলা হচ্ছে স্কুইঞ্জ। মানে আরো ডিটেইল কাজ করা আর কি, বা আরো সূক্ষ্ম করে ফেলা পেন্ডেন্টিভটা, সেটাই বলতে পারি স্কুইঞ্জ, সংক্ষেপে বলতে গেলে আর কি এটা। এবং এই যে নিচে জানলা থাকা, এগুলা হলো বাইজেন্টাইন সময়ের স্থাপত্যের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ম্যাটেরিয়াল হিসেবে পাথর বা ইট ব্যবহার করা হয় কংক্রিটের বদলে। অনেক সময় পাথর এবং ইট দুইটাই ব্যবহার করা একসঙ্গে। তো হাজিয়া সোফিয়ার ভিতরে এগুলার আলোচনা করার কিছু নেই এখন আপাতত। এই যে এই ছবিটা যদি পরবর্তীতে করা আর কি, অর্থাৎ 558 সালে যখন হাজিয়া সোফিয়ার গম্বুজটা ভেঙে পড়ার পরে নবম এবং দশম শতাব্দীর দিকে এটা আবার পুনর্নির্মাণ করা হয়, এবং সেই সময় আসলে মূলত গির্জায় এই ছবিটা করা হয়, যেটা তোমার মোজাইক মাধ্যমে করা। আর কথা না বলি, তারপরে যে সান ভিটালে হলো রাভেনায় অবস্থিত একটা গির্জা, মানে ডোম বা গম্বুজ। অর্থাৎ 2 রকমের গির্জা আমরা তার মানে দেখলাম কিন্তু এখন পর্যন্ত। যেমন তোমার একটা হলো তোমার ব্যাসিলিকান গির্জা,
যেটা হলো 400 শতাব্দীর দিকে প্রচুর পরিমাণে ছিল। পাশাপাশি বাইজেন্টাইন সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রালি একটা ডোম থাকা বা কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত আহ, গির্জার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর কি। এবং এখানে তো তোমার ওই যে তো এই ছবিটা নিয়েও আর কিছু না বলে যে পেছনে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড রাখা, সবগুলো ফিগার সম্মুখ স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। কিছু বললে কেউ? তারপর দেখো যে ইলংগেটেড ফিগার হলো বাইজেন্টাইন চিত্রকলার একটা। আচ্ছা, দেখি আর একবার তাহলে। স্যার দেখা যাচ্ছে বেসিক্যালি। দেখা যাচ্ছে না মানে কেউ স্যার কেউ দেখতে স্লাইড পাচ্ছে, দেখতে কেউ কেউ পাচ্ছি দেখতে না। পাচ্ছে। জি স্যার। জি স্যার। আমার এখানে তো প্রেজেন্ট দেখাচ্ছে অলরেডি। এখন কি বলবো? এখন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার স্যার। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ তো স্যার। এই যে দেখা যাচ্ছে স্যার। বাইজেন্টাইন পেছনের পটভূমি প্রথম দিকে একটা ব্যাকগ্রাউন্ড, যেমন আর্লি খ্রিস্টান সময়ের কিছু কিছু ছবিতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড পাই আর কি, যে যীশু খ্রিস্ট একটা মানে ন্যাচারাল একটা কিছুটা পাই। কিন্তু পরবর্তীতে এই যে এই সময় এসে যখন পরিপূর্ণভাবে বাইজেন্টাইন স্টাইলটা এস্টাবলিশড হলো আর কি, যখন পরিপূর্ণভাবে সে তার নিজস্ব শৈলীটা ডেভেলপ করলো, তখন সেই যেমন দেখো যে ষষ্ঠ শতকে যে 547 সালের দিকে এসে কিন্তু দেখো যে পেছনের ব্যাকগ্রাউন্ড বা পটভূমিটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে সলিড একটা কালার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং সেই কালারটা হলো গোল্ডেন কালার। তারপরে এই যে ফিগারগুলো এলাঙ্গোটেড, অর্থাৎ লম্বা লম্বা ফিগার, প্রপোর্শনেটলি চিন্তা করলে এই ফিগারগুলো কিন্তু তোমার বড় আর কি, মানে হাইটটা উঁচু আর কি বা লম্বা। কোনো মুখে এক্সপ্রেশন না থাকা, পা গুলো দেখো নিচের দিকে এমন ভাবে দেখানো যে দেখে মনে হয় যে ভাসমান ফিগার গুলা। তারপরে ড্রাপারের যে ভাঁজ দেখানো হচ্ছে সেই ভাঁজগুলো কিন্তু আসলে ন্যাচারাল ভাঁজ না, এগুলো হলো জাস্ট স্ট্রেট লাইনে কৌণিক বা জ্যামিতিক স্ট্রেট লাইনে ভাঁজগুলো আসা। অর্থাৎ এটা এটা এটার সঙ্গে কিন্তু আসলে বাস্তবের সম্পর্ক ওরকম ভাবে নাই, বাস্তবের ড্রাপারি এরকম সাধারণত হয় না কিন্তু। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যেগুলো বলছে এগুলো কিন্তু একটু লিখে নিও, এগুলো একটু লেখো, নাহলে পরবর্তীতে সমস্যা। তারপরে এই যে দেখো যে ধর্মীয় বিভিন্ন ওল্ড টেস্টামেন্টের ঘটনা, নিউ টেস্টামেন্টের ঘটনা যেগুলোতে স্থান পায়। যেমন এখানে তো এটা জানোই যে ইব্রাহিমের বার্তা নিয়ে পাশাপাশি তৈরি হচ্ছে মেলকিজেদেক, মেলকিজ স্যার আপনার কথা কেটে কেটে আসছে স্যার, শুনছি না। স্যার শুনতে পাই না। স্যার শুনতে পাই না। তারপরে দেখো যে সেন্ট কিন্তু সেই পুরাতন স্যার কথা একদম কেটে কেটে আসছে। বেসিলিকান যে হ্যাঁ স্যার, দুই একটা ওয়ার্ড ছাড়া কিছু শোনা যাচ্ছে না।
স্যার আমরা কোন সেন্টেন্স বুঝতে পারছি না স্যার, মাঝে দু এক ভাষা ভাষা শব্দ আসছে স্যার। স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্যার কোনো কথাই শোনা যাচ্ছে না। স্যার কিছু দেখতে পাচ্ছি না। স্যার বের হয়ে গেছে। স্যারেরই নেটে প্রবলেম করতেছে মেবি, এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, স্যারের নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই জিনিসটা আছে। সেই ধরনের ড্রাপারিকে মাথায় রেখে কাজটা করা, কিন্তু সরাসরি বাস্তব জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে কাজটা করা না, সেটা আমরা বুঝতে পারছি। স্যার এতক্ষণ কিছু শোনা যায়নি। স্যার এতক্ষণ কিছু শোনা যায়নি। বলো কি? হ্যাঁ স্যার, এতক্ষণ আমরা কিছু শুনতে পাইনি। কোথা থেকে শুনতে শুনেছি, পাইনি? তারপর আপনি এর আগে স্যার আপনি যে আর্টসটা দেখাচ্ছিলেন না, মানে যে স্যার তারপরে আমরা কিছু শুনতেই পাইনি। ছিল লাস্টে স্যার আমরা প্রথম থেকে আপনাকে নক করে যাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না। স্যার কি আছে? স্যার বের হয়ে গেছে গা। স্যার আবার বের হয়ে গেছে। ये लिबनिश का क्यों? স্যার কোথায়? আর স্যার বুঝতেও পারেনি যে স্যার বের হয়ে গেছে। বুঝলাম না, লিভ নিব না কি করব, মানে কিছু শুনতে পাচ্ছি না। আবার জয়েন করবে স্যার। স্যার নেই, স্যার নেই। তোরা তোরা কিছু শুনতে পাচ্ছিস? না না স্যার তো নাই, স্যার আবার জয়েন করবে পরে। ও আচ্ছা, আমরা শুধু তোর কথা একটু কুইক ন্যাপ স্যার দিয়ে নে, নাই। একটু কুইক ন্যাপ দিয়ে নে। স্যার কি আবার লিংক দেবে? স্যারকে কিছু বলবো? মেসেজে চল কিছু বলি। এই লিংকটাই তো কাজ হবে যদি স্যারের নেটওয়ার্কে কোনো প্রবলেম না থাকে। হুম। দেখি অপেক্ষা করি।
আচ্ছা অপেক্ষা করি। কি একটা অবস্থা। স্যার তো মনে হয় খেয়ালই করে নাই, এই ভুলে যাচ্ছে, মানে স্লাইড দেখা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিছুই দেখি নাই। স্যার মনে হয় এখনো পড়াইতেছেন আমাদের। আমারও তাই মনে হয়। হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা যাক, আমি মাঝখানে হঠাৎ করে ডিসকানেক্টেড হয়েছিলাম আর কি, আর তোমরা রুমের মধ্যেই ছিলে, তা আমি আবার পরে যে লিঙ্কটা তোমাদের সেন্ড করেছি ওইটা ভেতরে যে আবার এটার মধ্যে আসতে হলো আর কি। তুই কি স্যার আবার আর তুই আর কি আছে নাকি আমার কাছে? স্যার আবার আচ্ছা মূলত স্যারের নেটওয়ার্কের ম্যাক্স প্রো লেভেলের সমস্যা, নাহলে এরকম হয় না। হ্যাঁ এটাই কপাল খারাপ, আগের বারও একবার হয়েছিল না এরকম। উফ, হ্যাঁ অবশ্যই দুপুরবেলা ক্লাস করার থেকে এরকম নেটওয়ার্কের প্র্যাঙ্ক করাটা ভালো। যেটা না কি, হ্যাঁ। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ আশা করি এখন? জি স্যার, শোনা যাচ্ছে এখন। দেখো যে ঈশ্বরের উপস্থিতি বোঝানোর জন্য তার একটা হাত দেখানো হচ্ছে, জাস্ট একটা হাত দিয়ে বোঝানো। স্যার আপনি কি কোনো স্লাইড শেয়ার করছেন? আমরা কোনো স্লাইড দেখতে পাচ্ছি না।
স্যার আপনার কথাও বেঁধে বেঁধে আসছে। জি যে স্যার। প্রতি এবং তার সন্তানের প্রতি আছে আর কি সেটা। হ্যালো, স্যার আপনার কথা শুনছে না স্যার, কেটে কেটে আসছে স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার, বেঁধে বেঁধে আসছে স্যার, কোনো সেন্টেন্স আমরা কেটে ঠিকমতো যাচ্ছে। শুনতে পারি না। জি স্যার। সরি, প্রেজেন্টেশন খুব সমস্যা। স্লাইড প্রেজেন্টেশন এখন শুরু হলো। কেবল শুরু হলো। আচ্ছা, ভার্জিন চাইল্ড এই ছবি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ছবি দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। ভার্জিন এন্ড চাইল্ড গির্জায় বা অনেক কেউ যদি ধর্মীয় কোনো সাইন রাখতে চাই সেইগুলো হলো আইকন আর কি। কস্টিক অর্থাৎ তোমার মোম গরম মোমের সঙ্গে রং মেশানো হয় এবং সেই পাত্রের যেখানে রঙের উপর রেখে অথবা অনেক সময় গরম একটা নাইফ বা স্প্যাচুলা দিয়ে মডেলিং এর স্যার কিছু শোনা যাচ্ছে না। করে কালারটা দেওয়া স্যার হয় শুরু আর থেকে কি। সব কথা কেটে কেটে বা আসছে, ব্রাশ কিছু শুনতে ব্যবহার পাচ্ছি করা না। হয়, বিশেষ ধরনের brush। সেই ইনকস্টিক সম্মুখবর্তী ভাবে কিছু বোঝা যায়নি প্রথম থেকে। স্যার প্রথম থেকে কিছু বোঝা যায়নি। গুলোকে দেখানো হয় হ্যালো স্যার। এবং ফিগার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা শুরু থেকে কিছু বোঝা প্রপারলি কিছু শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দুই একটা ওয়ার্ড শুধু শোনা যাচ্ছে স্যার। স্যার আপনার কথা অনেক আটকে আটকে আসছে। রোমান শিল্প এবং প্রাচ্য শিল্পের মিশ্রণে তৈরি হচ্ছে বাইজেন্টাইন আর্ট আর কি। অর্থাৎ এখানে দেখবা যে গ্রিক এবং রোমান যে শৈলী সেটার কিছু কিছু প্রভাব আমরা পাবো, আবার সম্পূর্ণ প্রভাব না, কিছু কিছু প্রভাব আমরা স্যার কি আবার চলে গেছে? হ্যাঁ একবারে নিয়ে গেল। স্যার আমাদেরকে শুনতেই পারে নাই নাকি ইগনোর করতে, বুঝতে পারতেছি। না, শুনতে পাই না নেটওয়ার্কের কারণে। শুনতে না পাওয়ার কি হইছে, আমরা মেসেজও দিচ্ছি। হ্যাঁ সেটাই, আমরা তো মেসেজেও দিচ্ছি। বারবার তো বলছি মেসেজ মেসেজ দেখে না। না, কি দরকার ছিল একটা লেজি দুপুর এটাকে। আমরা সন্টু বাবার আগমন চাই এখন। সুপ্রিয়তা সন্টু বাবার আগমন চাই না? এ সন্তু বাবা কই? নাই, সন্টু বাবার দরকার। চাই না।
এই স্যারকে নতুন একটা লিঙ্ক দিতে করতে পারবো। আচ্ছা ক্লাস কি এখানে শেষ হয়ে গেল? আরে তো তুই কোথাও যাবি? না আমি ঘুমাইছিলাম, ক্লাস পর্যন্ত শুনেছিলাম। উঠলি উঠলি কেন? উঠলি কেন? আজকে নেটওয়ার্কে উঠলাম, ঘুমায় ক্লাস গেছে। বলছি তো দেড়টায় ক্লাস, তাই তাও 1:33 উঠছি। ওয়াও, তোরা ধরছিস। আচ্ছা আমি বেরিয়ে গেলাম, ক্লাসটা ছিল আমার ক্লাস হলে গ্রুপে আবার হচ্ছে কেউ একটু মেসেজ দিও যে ক্লাস শুরু হয়েছে, স্যার আসছে। না না, তুই এইভাবে অনলাইনে থাকে ঘুম দে না, জয়েন থাকে ঘুম দে। আচ্ছা জয়েনই থাকে। হ্যাঁ, এরকম করে ঘুম দেয়। মাইক অফ করিস না, নাক ডাকা সাউন্ড করতে পারবো আমরা। না আবার যদি স্যার নতুন লিঙ্ক দেয় অর্ডার দিয়ে দিব আমরা। তখন না হয় দেখবি নোটিফিকেশন আসবে। আপাতত এই অবস্থায় আপাতত লিঙ্কে সম্ভবত নেটওয়ার্ক চাচ্ছে না। ওয়েলকাম ব্যাক। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনার তো অবস্থা খুব খারাপ আছে। জি স্যার। হ্যাঁ স্যার, খুব খারাপ। কি করা যায়? স্যার জমে যাবেন, জমে। হ্যাঁ স্যার, জুমে গেলে যদি সমস্যা কম এর চেয়ে হতো। ভালো আর কি, না? হ্যাঁ এখন তো অনেকেই তো ঠিক আছে। মোবাইলে জুমের মতো স্পেস রাখে নাই, এটা একটা সমস্যা। স্যার আমার মনে হয় জুমে বেশি স্পেস দেখি লাগে, যতটুকু মানে বেশি নেট টানবে গুগলের থেকে। জুমে অনেক মিটার পারফরম্যান্স ভালো না, অতটা না ভালো না। হ্যালো, না আপাতত যদি কেউ একটু ম্যানেজ করতে পারে আর কি, আপাতত।
আচ্ছা, ক্যাথলিকন সম্পর্কে যে নাকি না? জি জি স্যার, শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ না? স্যার ক্যাথলিকন হলো পুরা যে লাইন বোঝাচ্ছে না। কি করা যায় এখন বলো, কি মানে সমাধানটা কি? স্যার এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে, এখন ঝামেলা করছে। ঝামেলা করছিল, এখন মোটামুটি স্টেবল আছে। আচ্ছা দেখি যতটুকু করা যায় আগাই, আর নাহলে কালকে সকাল আবার বসতে হবে, 10:30টার দিকে বসি কালকে আমরা। আর 10:30 অবস্থায় চলে এসে কালকে 3:30 জি স্যার। যেটা হোসিওস লুকাস নামে একটা জায়গা, গ্রিসের দক্ষিণ দিকে। দেখতে পাচ্ছ যে হলুদ বৃত্ত চিহ্নিত জায়গাটা গ্রিসের দক্ষিণ দিকে। সেখানে হোসিওস লুকাস নামে একটা জায়গায় ক্যাথলিকন এবং একটা থিওটোকসের চার্চ, এই দুইটার মিশ্রণে একটা খুবই কমপ্লেক্স এবং একটা যৌগিক একটা গড়ন আমরা পাবো স্থাপত্যে। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন এই যে উপর থেকে যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে দেখো যে এই যে চার্চ অফ দ্য মাদার অফ গড অর্থাৎ থিওটোকসের যে চার্চটা, সেটা হলো এই যে উপরের এই চার্চটা হলো থিওটোকসকে উৎসর্গ করে করা। আর এই পাশে যেটা, এটা হলো ক্যাথলিকনটা অর্থাৎ যে বড় যে গির্জাটা সেটা। এবং এখানে দেখো যে ডিজাইনটা যদি খেয়াল করো তাহলে এখানে কিন্তু আয়তক্ষেত্র, চতুর্ভুজ, বৃত্ত, অষ্টভুজ অনেক রকমের জ্যামিতিক গড়নের ব্যবহার কিন্তু এই স্থাপত্যে আমরা দেখতে পাচ্ছি। উপর থেকে দেখলে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো যেমন এই যে বললাম যে বৃত্ত, অষ্টভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এগুলো এত কিছু কোথায় দেখতে পাচ্ছি সেটা আমি তোমাদের একটু দেখাই। যেমন দেখো যে চার্চের খুব গুরুত্বপূর্ণ একটা সেন্ট্রাল পয়েন্ট, যেটা হলো গম্বুজ। তো সেই গম্বুজটাকে এখানে দেখানো হচ্ছে। যে আমার মাউস পয়েন্টারটা যদি দেখতে পারো, দেখতে পাচ্ছ মাউস পয়েন্টারটা? জি স্যার। আচ্ছা, তো দেখো যে এখানে গোল যে একটা সার্কেল দেখতে পাচ্ছি, এটা হলো সেই গম্বুজটা। এবং এই গম্বুজটা বসছে কিসের উপরে? স্কুইঞ্জের উপরে। অর্থাৎ এই যে বললাম যে অষ্টকোণাকার যে পেন্ডেন্টিভ আর কি, সংক্ষেপে বলতে গেলে। তো দেখো যে এখানে একটা স্কুইঞ্জের উপরে বসছে, অর্থাৎ অষ্টভুজের উপরে এই সার্কেলটা বসছে। এবং অষ্টভুজটা আবার আসছে কিন্তু কোথা থেকে? চতুর্ভুজ থেকে। এই দেখো যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের উপরে তোমার স্কুইঞ্জ অর্থাৎ অষ্টভুজটা, এবং তার উপরে এই সার্কেলটা অর্থাৎ গম্বুজটা। এবং টোটাল ইয়েটা তো দেখো, এটা তো আয়তক্ষেত্রকার, এটা দেখেই বুঝতে পারছো আর কি। এইভাবে তোমার বৃত্ত, অষ্টভুজ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে সুন্দর একটা সমন্বয় আমরা এই গির্জার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর কি, এই ক্যাথলিকনের ক্ষেত্রে। এবং দেখো যে একই সঙ্গে এটা আবার কানেক্টেড হলো যে যে চার্চ অফ দ্য মাদার অফ গড বা থিওটোকসের যে চার্চটা, সেটার সঙ্গে কানেক্টেড আর কি। এই সময়ের যে চার্চ গুলো আমরা দেখবো, সেই চার্চ গুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট আকৃতির আর কি, খুব বেশি বড় সড়ো তা না, কিন্তু সেই তুলনায় প্রস্থের তুলনায় এগুলো তোমার যে হাইট, সেটা হাইট গুলো একটু বেশি আর কি। অর্থাৎ তোমার আয়তনে ছোট কিন্তু হাইটটা বেশি, মানে দৈর্ঘ্য প্রস্থ কম কিন্তু হাইটটা সেই তুলনায় একটু বেশি, সেটাই বলতে চাচ্ছিলাম। তার আগে একটা কথা বলা দরকার, শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার আগে একটা বিষয় বলা দরকার, এই যে হোসিওস লুকাসের যেই ক্যাথলিকন এবং চার্চটা আমরা দেখতে পাচ্ছি এখন, যেটা নকশা দেখতে পাচ্ছি, এটা কত সালের? দেখো যে এটা হলো 1100 শতাব্দীর আর কি। অর্থাৎ এই 1100 শতাব্দীর আগে একটা জিনিস আসলে মিস করে গেলাম, সেটা হলো যে তোমার বাইজেন্টাইন সময় বলেছে আর কি। যেমন 527-এ জাস্টিনিয়ানের অভিষেক বা তিনি ক্ষমতায় আসার পর থেকে 726 পর্যন্ত যুগ আর কি, এবং এটাকে স্বর্ণযুগও বলা হয়। এবং তারপরে দেখো যে তোমার 726 থেকে 843 পর্যন্ত একটা গ্যাপ, 843 থেকে 1204 পর্যন্ত দ্বিতীয় যুগটা আমরা পাচ্ছি।
এবং তৃতীয় যুগটা আবার মনে করো যে 1261 থেকে 1453 সালে অটোমান তুর্কিদের হাতে এই যে বাইজেন্টাইনের চূড়ান্ত যে পতন সেই পর্যন্ত সময়টা হলো আরেকটা যুগ আর কি। এই তিনটা সময়। তো এখন যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে 527 থেকে 726 পর্যন্ত এই যে লিও দ্য থার্ডের সরি মানে 527 থেকে 726 পর্যন্ত যে যুগটা, তারপরে দেখো যে সেকেন্ড যুগটা শুরু হওয়ার আগে কিন্তু 117 বছরের একটা গ্যাপ। অর্থাৎ সেকেন্ড যুগটা শুরু হচ্ছে 843 সাল থেকে। শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। স্যার। হ্যালো। আচ্ছা আচ্ছা, মানে এখন তো একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম আর কি। শুনতে পাচ্ছি স্যার। মনে হচ্ছে যে কথাগুলো বোঝা যাচ্ছে না। এই যে 117 বছরের একটা ডিস্টেন্স, এই যে 726 থেকে 843, এই যে গ্যাপটা কিন্তু মূলত আসলে আইকনোক্লাজম বা মূর্তিভঙ্গ আন্দোলনটা হয় আর কি এই সময়। এখন প্রশ্ন হলো যে মূর্তিভঙ্গ আন্দোলনটা কি? মূর্তিভঙ্গ বা আইকনোক্লাজম মানে আইকনকে ধ্বংস করে ফেলা। এখন মূল বিষয়টা তার মানে এই সময় এসে মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ প্রতিমা যেগুলো তোমার চার্চে থাকে বা প্রার্থনার কাজে ব্যবহার করা হয়, এই ধরনের কোনো কিছু থাকলে সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, আইকনোক্লাজম। এবং এই ভেঙে ফেলার পিছনে যে কারণ, সেটার পিছনে তোমার ধর্মীয় কারণ যেমন আছে, আবার একই সঙ্গে কিন্তু তোমার রাজনৈতিক ব্যাপারটা করে আছে আর কি। যেমন এই সময়কার যে 726-এ লিও থার্ড নামে একজন সম্রাট, আমার যে এই ব্যর্থতার পেছনে আসলে এই আইকন গুলোর একটা বড় হাত আছে। অর্থাৎ এই যে এই সময় এসে আইকন গুলো তৈরি করার কারণে সম্ভবত স্রষ্টা অসন্তুষ্ট হচ্ছে না আমাদের উপরে, এই জন্য আমাদের এই পরাজয়গুলো হচ্ছে। এবং এই পরাজয়টা কিসের পরাজয় সেটা একটা বলি। যেমন ধরে বাইজেন্টাইনরা তাদের একটা কনফ্লিক্ট ছিল আর কি এখানে, অর্থাৎ পার্সিয়ানরা প্রায় সুযোগ পেলে বিভিন্ন নাপ তৈরি করে রাখতো। তো এই যে 750-এর দিকে যেটা হলো যে নতুন একটা ধর্মের আবির্ভাব হলো এই অঞ্চলে, এবং সেটা তোমরা জানো যে ইসলামের আবির্ভাব হলো, এবং ইসলামের যে খলিফারা বা তোমার ইসলামের যে শাসকরা আলাদা আরেকটা চাপ তৈরি করা শুরু করলো। এবং এতদিন ধরে যারা চাপ তৈরি করে রেখেছিল, যারা তোমার পার্সিয়ানরা, এই পার্সিয়ানদেরকে পরাজিত করে এই পার্সিয়ানদের এলাকা এবং বাইজেন্টাইনের নিচের দিকের বেশ খানিকটা জায়গা কিন্তু দখল করে নিল এই মুসলিমরা আর কি। তো এই যে এবং এই মুসলিমরা ক্রমাগত বাইজেন্টাইনের উপর যে চাপটা প্রয়োগ করতে লাগলো, অর্থাৎ এই যে দখল করে নিবে বা সবসময় আতঙ্কের মধ্যে ফেলে রাখা, আবার একই সঙ্গে তোমার এই যে জেরুজালেম বা এই ধরনের পবিত্র ভূমিগুলো দখল করা শুরু করে। তো ফলে তাদের মধ্যে একটা ভীতি তৈরি হলো যে আসলে এই যে পরাজয়গুলো হচ্ছে, এই পরাজয়ের পেছনে অন্যতম কারণ হলো এই যে এই মূর্তিগুলা তৈরি করা। বুঝতে পারলাম? হ্যালো। জি স্যার। জি স্যার। এই যে আইকনোক্লাজম শুরু হলো এবং সেটা চললো তোমার এই যে 117 বছর বা 100 বছরের কিছু বেশি সময়। ফলে এই সময়ের মধ্যে কোন রকম মূর্তি বা কোন রকমের ছবি আঁকা থেকে বিরত থাকা শুরু করলো শিল্পীরা, এবং ধর্মীয় ভাবেও এটা বারবার করা শুরু হতে লাগলো যে এগুলো করো না। ফলে এই সময়কার কিন্তু স্কাল্পচার বা ছবির সংখ্যা খুবই কম, মানে একদম যে হয়নি তা হয়তো দু একটা বিচ্ছিন্ন পাওয়া যাবে, কিন্তু সেই বিচ্ছিন্ন গুলো তো আসলে আর হতে পারে না আর কি, উদাহরণ হতে পারে না। তো এই 100 বছর সময়টায় এই যে নতুন করে কোনো স্কাল্পচার বা ছবি তৈরি করা যেমন হয়নি, আবার একই সঙ্গে এতদিন যেগুলো তৈরি হয়েছিল আগে সেগুলো ভাঙা শুরু করা হলো আর কি। অর্থাৎ যেখানেই তোমার কোনো আইকন পাওয়া যাচ্ছে, যেখানেই কোনো স্কাল্পচার পাওয়া যাচ্ছে যীশু খ্রিস্টের বা ধর্মীয় কোনো ব্যক্তিত্বের, সাথে সাথে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, এবং এই ভেঙে ফেলাটাকে একটা পবিত্র কাজ হিসেবে দেখা হচ্ছে। বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। জি স্যার। এই যে শুরু হলো আইকনোক্লাজম, অর্থাৎ 100 বছরের মতো সময় আইকনোক্লাজম হলো, এবং তারপরে যেটা আসলো সেটা হলো যে 843 সালে এসে এই আইকনোক্লাজমটা বিসর্জন হলো আর কি, বা বাদ দেওয়া হলো। এবং আইকনোফিলেস বলে আরেকটা গোষ্ঠী, যারা মনে করতে লাগলো যে আসলে না, আইকন তৈরি করা বা মূর্তি তৈরি করাতে আসলে বিশেষ কোনো অসুবিধা নেই, এবং বরং এইগুলো আরো তোমার মানুষের জন্য সহায়ক। মানুষ যারা অশিক্ষিত বা যারা পড়তে জানে না আর কি, তারা খুব সহজেই এইগুলোর মাধ্যমে ধর্মীয় বার্তা সহজে পায়।
এরকম ভাবে বিভিন্ন ভাবে যুক্তি দেখিয়ে তারা যেটা বলতে লাগলো যে আসলে এটা খারাপ কিছু না, এখন থেকে মানে প্রচুর পরিমাণে আইকন তৈরি করো বা স্কাল্পচার তৈরি করো, ফলে এই যে এসে আবার নতুন করে নবম শতক থেকে আবার তোমার স্কাল্পচার তারপর ছবি আঁকা শুরু হলো আর কি। তো এই যে আইকনোক্লাজমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম থেকে কিন্তু ইহুদিদের মধ্যে কিন্তু এটা নিয়ে একটা কনফিউশন ছিল, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে একটা স্কাল্পচার বা একটা ছবি আঁকা আসলে ঠিক কিনা। কারণ হলো যে তোমার এই যে মুসা নবীর যে 10 কমান্ডমেন্ট, যেটা তিনি গডের কাছ থেকে পেয়ে আবার সেটা জনসাধারণের কাছে প্রচার করলেন আর কি, 10টা নীতি বা 10 কমান্ডমেন্ট, তার মধ্যে কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারে কিন্তু এই পয়েন্টটা আছে যে তোমরা আমার কোনো প্রতিরূপ বা প্রতিমূর্তি তৈরি করো না। হ্যাঁ, মানে ঈশ্বর সরাসরি মুসাকে এটা বলছেন যে আমার কোনো তৈরি করো না আর কি, কোনো প্রতিরূপ বা প্রতিমূর্তি বা ছবি এঁকো না আর কি এরকম। তো এইটাকে ইস্যু করে আসলে প্রথম থেকেই তোমার ইহুদিদের মধ্যে এটা নিয়ে একটা মানে সংকট ছিল যে আসলে এই ছবি আঁকা বা মানে এই স্কাল্পচার করাটা ঠিক কিনা আর কি। তো এখন এটা নিয়ে আবার দুইটা পক্ষ ছিল, যেমন কেউ কেউ মনে করছে যে ঈশ্বরের অস্তিত্ব যেহেতু কারো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না, কাজেই তার স্কাল্পচার বা তার ছবি আঁকা মানে জনমনের মধ্যে একটা বিভ্রান্তি বা একটা কুসংস্কার সৃষ্টি করা, ফলে ছবি আঁকা বা এই যে মানে ঈশ্বরের বা ধর্মীয় কোনো ছবি আঁকা বা ধর্মীয় কোনো স্কাল্পচার করা উচিত না, এটা একটা গ্রুপ মনে করলো। আর একটা গ্রুপ যেটা মনে করলো যেহেতু ঈশ্বরের অস্তিত্ব কল্পনা করাই সম্ভব না মানুষের পক্ষে, ফলে মানুষ যেন কল্পনা করতে পারে সেই জন্য তার মানে ধর্মীয় বিষয়বস্তু ছবি বা স্কাল্পচার করা যেতে পারে। মানে এটা বোধহয় আগেও একদিন আমি বলছি তোমাদেরকে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। তো এই যে নবম শতক থেকে অর্থাৎ তোমার এই যে 843 থেকে আইকনোক্লাজম বিসর্জন হয়ে গেল, অর্থাৎ আইকনোক্লাজমের যে ধারণাটা সেটা বাদ হয়ে গেল এবং নতুন করে আইকনোফিলিস যারা বা তোমার মূর্তির পক্ষে যারা বা প্রতিমার পক্ষে যারা, তারা প্রচুর পরিমাণে ছবি স্কাল্পচার এগুলো তৈরি করা শুরু করলো আর কি। ফলে শিল্পীরা আবার নতুন করে প্রচুর পরিমাণে কাজ করা শুরু করলেন, প্রচুর কমিশনার পাওয়া শুরু করলেন। আমি এখন ওই যে যেটা ছিলাম যে ক্যাথলিকন এন্ড চার্চ অফ থিওটোকসে ছিলাম, এই যে উপর থেকে ডিজাইনটা দেখলে কেমন, যেখানে তোমার বৃত্ত, অষ্টভুজ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের ডিজাইনগুলো বেশ জটিল আর কি। সময়টা আছে যে যেমন এই যে ক্যাথলিকন বা থিওটোকসের চার্চ, সেটা হলো 1100 শতকের, অর্থাৎ এটা কোন সময়ের মধ্যে পড়ছে, এটা কিন্তু দ্বিতীয় যে অধ্যায়ের কথা বললাম যেটা তোমার 843 থেকে 1204 সেই সময়ের মধ্যে পড়ছে আর কি। এবং এই সময়ের গির্জাগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে গির্জায় একাধিক ডোম ব্যবহার করা আর কি, অর্থাৎ গম্বুজ, একাধিক গম্বুজ ব্যবহার করা, এবং মূলকভাবে একটু ছোট, যেমন আমরা প্রথম যে যুগটা 527 থেকে 726 পর্যন্ত আমরা পাই যায়, সেখানে দেখো যে কি বিশাল একটা গির্জা। কিন্তু এই যে সময়টা মধ্যযুগ যেটা, সেই সময় এসে কিন্তু গির্জাগুলো দেখো যে প্রথম সময় যে বৈশিষ্ট্য যে চৌকো জায়গার উপর এই সময়ের এই যে অ্যাপসটা এখন ক্যাথলিকনের, সেই অ্যাপসের ছবিটা যেমন দেখা যায় বাম পাশের যে ডায়াগ্রামটা, সেখানে হলুদ বৃত্ত চিহ্নিত যে জায়গাটা, সেইখানে ছবিটা তোমাদের দেখানো হচ্ছে। তো দেখো যে এখানে তোমার যে থিওটোকস বা মেরির কোলের যিশু, মানে বিষয় গোল্ডেন ছবি এগুলো আঁকা হচ্ছে। এই প্রধান যে চার্চের গম্বুজটা, সেই গম্বুজের মাঝখানে একটা এটা কি হতে পারে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার, এখন এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা একটু লিখে নাও, যে এই সময়ের গির্জাগুলার গম্বুজ এবং অ্যাপসে অনেক সময় আমরা দেখতে পাবো যে যীশু খ্রিস্টকে অনেক বড় করে দেখানো হচ্ছে আর কি, অনেক বড় করে আঁকা হচ্ছে। এবং এই যে ছবিটা, এটাকে বলা হয় তোমার পেন্টোক্রেটর। পেন্টোক্রেটর হলো একটা গ্রিক শব্দ যেটার অর্থ হলো যে জীবনের শাসক।
অর্থাৎ সরি মানে সবকিছুর শাসক আর কি। পেন্টাক্রেটর শব্দের অর্থ হলো যে সবকিছুর শাসক, অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী এবং মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুর শাসক হিসেবে তাকে দেখানো হয়। এটা এই যে ক্যারেক্টারটা, এই যে ছবিটা, এটাকে বলা হয় প্যান্টোক্রেটর। বুঝতে পারছো? অর্থাৎ যীশু খ্রিস্টকে অনেক বড় করে দেখানো হয় এবং তার এক হাতে সাধারণত বাইবেল, অনেক সময় এক হাতে ক্রুশও থাকে, এবং এই যে বিশাল করে দেখানো এই যে ক্যারেক্টারটা, এইটাকে বলা হচ্ছে প্যান্টোক্রেটর। আশা করি বুঝতে পারছো আর কি। তো এখানে দেখো যে মাঝখানে যে একদম সেন্ট্রাল যে ডোমটা, সেই ডোমের উপরে মানে ডোমের তলদেশে একটা মানব অবয়ব দেখতে পাচ্ছি, এবং সহজেই আমরা বুঝে নিতে পারছি যে এটা হলো যীশু খ্রিস্টের ছবি, এবং তাকে সবার মাঝখানে সবচেয়ে বড় করে আঁকা হচ্ছে। দেখো যে আশেপাশের ফিগারগুলো কিন্তু অনেক ছোট, এবং তার যে ছবিটা এখানে সেটা কিন্তু অনেক মানে কি বলবো অনেক বিশাল। এবং এই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পেন্টোক্রেটর হিসেবে যিশুকে দেখানো হচ্ছে, অ্যাপসও দেখানো হচ্ছে অনেক সময়, আর অধিকাংশ ক্ষেত্রে গম্বুজে তার বিশাল ছবি আঁকা হচ্ছে। দেখো যে আর ওই একই ছবিতে আর একটা ক্লোজ ভিউ, এবং দেখো যে এই যে গম্বুজের নিচে যে আর্জেন্টাইন সময়ের স্থাপত্যের বৈশিষ্ট্য, যে গম্বুজের নিচে অনেক জানালার ব্যবহার করা হয় ভেতরে আলো প্রবেশের জন্য। এটা দেখো যে গির্জার দক্ষিণ পূর্ব দিকের একটা কর্নার, মানে গম্বুজের দক্ষিণ পূর্ব দিকের একটা কর্নার। আমার মাউস পয়েন্টারটা এবং এই হলুদ বৃত্তটা যদি দেখতে পারো তাহলে দেখো, দেখতে পাচ্ছ ছবি বা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা যাক। তো হলুদ এই যে বৃত্ত চিহ্নিত যে জায়গাটা, সেটার একটা ছবি ডান পাশে দেখো এখানে বড় করে দেখানো হচ্ছে। এই যে দুইটা ওয়ালের একটা কর্নার, কার্নিশ বা কার্নিশ মানে কর্নার আর কি, সেই কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে নেটিভিটি অফ ক্রিস্ট। অর্থাৎ নেটিভিটি বলতে কিন্তু জন্মকে বোঝায় আর কি, অর্থাৎ যীশু খ্রিস্টের যে জন্মের যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে তোমার নেটিভিটি অফ ক্রিস্ট। এবং এখানে দেখো যে এই যে মেরি বসে আছেন পাশে, তার মাথার পেছনে হ্যালো, এবং এখানে দেখো যে ছোট একটা শিশু, যে একটা বাচ্চাদের এখানে রাখা হয় সেরকম একটা গ্রুপ, কিন্তু একটা গোয়াল ঘরে। তো সেটা বোঝানোর জন্য এখানে দেখো যে দুইটা গরু বা মহিষ দেখানো হচ্ছে, এবং আশেপাশে অনেক স্বর্গীয় ক্যারেক্টার, অর্থাৎ স্বর্গীয় দেবদূতরা, এবং যথারীতি বাইজেন্টাইন মানে ছবির যে বৈশিষ্ট্য, যে পেছনে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু এখানেও বর্তমান। এই আর কি মানে নেটিভিটি অফ। আচ্ছা তোমরা কি দেখছিলে যে আর্লি খ্রিস্টান যে পার্টটা আর্থ যে আছে, সেখানে কিন্তু যীশু খ্রিস্ট বিভিন্ন জীবনের যে ঘটনাগুলো নিয়ে ছবি আঁকা হয় গির্জায়, সেগুলার সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন আছে আর কি, যে এই নেটিভিটি বলতে কি বোঝায়, তারপরে তোমার অ্যাসেনশন বলতে কি বোঝায়, তারপরে এই যে মানে এই যে বিভিন্ন টার্ম গুলো যেগুলো আসলে একটু না পড়লে সুবিধা হয় আর কি, নাহলে কিন্তু মনে রাখা সম্ভব। এইগুলো একটু দেখো আর কি। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যে ব্যাপটিজম অফ ক্রিস্ট, অর্থাৎ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, যিনি যীশু খ্রিস্টকে বাপ্তিস্ম করেন আর কি। তো সেই যে ঐতিহাসিক ঘটনাটা জর্ডান রিভারে হয়, সেই ঘটনাটা এখানে আঁকা হচ্ছে, যে একটা বোঝা যাচ্ছে যে একটা জলাশয়, সেই জলাশয়ের মধ্যে চারটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যেমন বামে হলো দেবদূত, ডাইনে হলো সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, আর এটা হলো যীশু খ্রিস্ট, তাকে মোটামুটি নগ্ন হিসেবে দেখানো হচ্ছে। আর উপরে দেখো যে এই যে পবিত্র আত্মার যে প্রতীক, অর্থাৎ এই যে পবিত্র আত্মার প্রতীক বলতে তোমার এই কবুতর পাখির যে ব্যাপারটা, অর্থাৎ এই বাপ্তিস্ম করার এই সময়ে একটা আকাশ থেকে একটা সূর্য আলোয় একটা বলা ছিল, এবং একটা পায়রা এসে উড়ে যীশু খ্রিস্টের কাঁধে বসে। এই সেই পায়রাটাও আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ঈশ্বরের প্রতীক হিসেবে শুধু একটা হাতকে ব্যবহার করা হচ্ছে আর কি। এবং পেছনে সেই গোল্ডেন ব্যাকগ্রাউন্ড ড্রাপারি গুলো দেখো, যে দেখে গ্রিক রোমান ক্লাসিক্যাল সময়ের যে ড্রাপারির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আছে, কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়িক বা স্বাভাবিকত্ব এর মধ্যে নাই। মানে বোঝা যাচ্ছে যে একটা রীতিবদ্ধ একটা জায়গা থেকে, রীতিবদ্ধ বা একটা বাধ্যবাধকতা বা একটা মুখস্থ জায়গা থেকে ড্রাপারির কাজগুলো করা, যেখানে বাস্তবানুগ কোনো কিছু পাওয়া যায় না আসলে। কিন্তু ড্রয়িং এর লাইন বা কাপড়ের ড্রাপারের যে ধরন, সেটা দেখে আমরা বুঝতে পারি যে গ্রিক এবং রোমান সময়ের শিল্প দ্বারা তারা কিছুটা প্রভাবিত ছিল, সেই ব্যাপারটা আমরা
ক্লিয়ার বুঝতে পারি। তারপরে আসো যে পেন্টাক্রেটর, এই দেখো যে আরেকটা পেন্টাক্রেটরের ছবি। কেউ একজন এসছে, আমি একটু অ্যাড করে নিই। পেন্টাক্রেটরের ব্যাপারটা যে বললাম যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সবকিছুর শাসক হিসেবে যীশু খ্রিস্টকে দেখানো হয় যে ছবিতে, সেটাকে বলা হয় পেন্টাক্রেটর। এখানেও দেখো যে এটা হলো যে ডোমোজাইক, অর্থাৎ গম্বুজের একটা মোজাইক ইন দ্য চার্চ অফ দ্য ডরমিশন। ডরমিশন চার্চের ডোমে করা আর কি এই মোজাইকটা, যেখানে যীশু খ্রিস্টকে যে ব্যাপারে কোন লাইনের ব্যবহার, অর্থাৎ জ্যামিতিক ভাবে ড্রাপারের টেনে তার বাম হাতে তোমার কি বুঝতে পারছো যে বাইবেল একটা ধরা, তারপর চুল দাড়ি এগুলোর মধ্যে দেখো যে এটা কিন্তু স্টাইলাইজড ভাবে বা একটা রীতিবদ্ধ জায়গা থেকে এই চুল দাড়িগুলো আঁকা, অর্থাৎ স্বাভাবিকত্বের ব্যাপারটা নাই, কিন্তু একটা সাজেশন আছে। পেছনে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, ছবিটা দেখো যে এটাও কিন্তু ডরমিশন যে চার্চটা, সেখানে আরেকটা ছবি আমরা পাচ্ছি যেটা হলো ক্রুসিফিকেশন, অর্থাৎ যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের অবস্থা। এখানে দেখো যে দুই পাশে দুইটা ক্যারেক্টার, এক পাশে ডান পাশে হলো সেন্ট জন দ্য ব্যাপটিস্ট আর বাম পাশে হলো যে ভার্জিন মেরি। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার, কথা বোঝা যাচ্ছে। যাক, গ্রেট, খুবই ভালো। এখন দেখো যে মাঝখানে যে ক্যারেক্টারটা সবার মনোযোগের তাকে যে ক্রুশবিদ্ধ করা অবস্থায় দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু দেখো যে যীশু খ্রিস্টকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের একটা প্রাচীন ছবি তোমাদেরকে দেখানো হয়েছিল, যেটা ছিল একটা আইভরি কার্ভিং। মনে করতে একটা ছোট্ট আইভরি বক্সের উপরে মানে এই যে ক্রুশবিদ্ধ করার কারণে কোনো যন্ত্রণা বা কোনো কষ্ট ভোগ করছেন না, এবং একজন অতিমানব হিসেবে তাকে দেখানো হচ্ছে। আমি দেখতে পাচ্ছ? স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে। স্যার এটা তো রিলিফ ছিল না, আমি তো এটা মনে করেছি। খ্রিস্টান সময়ে, অর্থাৎ তোমার এই যে পঞ্চম শতকের দিকে আর কি আঁকা, 420 সালে। এটা দেখো যে আইভরি কার্ভিং আর কি, একটা রিলিফ স্কাল্পচার। সেখানে দেখো যে যীশু খ্রিস্টকে দেখানো হচ্ছে কিভাবে যে তিনি ক্রুশবিদ্ধ করা অবস্থায়, কিন্তু তার শরীরের ওজন সেটা ফিল করতে পাচ্ছি না, বা তার মুখে কোনো এক্সপ্রেশন নাই, অর্থাৎ মনে হচ্ছে যে এই ক্রুশবিদ্ধ করার কারণে তিনি যে যন্ত্রণা বা কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু মনে হচ্ছে না। জি স্যার। কিন্তু দেখো যে তার প্রায় কত 500 বছর পরে, 500 না সরি 600 বছর পরে
যে ছবিটা আঁকা হচ্ছে এই যে ডরমিশন চার্চে, সেখানে কিন্তু দেখো যে যীশু খ্রিস্টের মুখে যন্ত্রণার দুঃখী একটা ব্যাপার বা একটা করুণার ব্যাপার কিন্তু আমরা পাচ্ছি, তাই না? এবং এখানে দেখো যে বাম পাশে যে মেরি এবং ডান যে সেন্ট জন দ্য ব্যাপটিস্টের ছবি, সেখানে তাদের মুখের যে এক্সপ্রেশন, সেখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে তারা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে বা দুঃখ, অনুভূতিটা কিন্তু দর্শকদের হয় এই ছবিটা দেখলে। এবং অন্যান্য বৈশিষ্ট্য যদি দেখি, যেমন ড্রাপারি গুলো দেখো, যীশু খ্রিস্টের পরনে যেটা আছে, পাশাপাশি মেরি গুলা কিন্তু আমরা গ্রিক রোমান শিল্পে পাচ্ছি আর কি, কিন্তু সেটা বাস্তবানুগ ভাবে না। গ্রিক এবং রোমান সময়ে যে ধরনের ড্রাপারি ছবি আঁকা হতো, স্কাল্পচারে যে ধরনের ড্রাপারি আমরা দেখি, সেই ড্রাপারি গুলো অনুসরণ করে বা মাথায় রেখে ছবিগুলো আঁকা হচ্ছে, কিন্তু সরাসরি বাস্তব ফলো করে বা বস্তু জগৎকে ফলো করে ছবিগুলো আঁকা হচ্ছে না। হ্যাঁ, যার কারণে ড্রাপারি গুলো স্বাভাবিক একটা ফিলিং তৈরি করেও আবার করে না। বুঝতে পারছো? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। এবং দেখো যে এখানে রক্তে মাংসের মানুষ যেরকম আর কি, সেরকম ভাবে যিশু শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না স্যার। মানে একটা করুণার একটা ফিলিং আমরা পাই, মানে ভাব তার মুখের এক্সপ্রেশন আমরা পাই। এবং তার তিনি আহত হ্যালো, বুঝতে পারছো আশা করি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যালো। জি শব্দ হলো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে তোমার বাইজেন্টাইন সময় যে গতানুগতিক বৈশিষ্ট্য, পেছনের পটভূমি বা ব্যাকগ্রাউন্ডকে গোল্ডেন কালার দিয়ে ঢেকে দেওয়া, সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি। আবার একই সঙ্গে গ্রিক এবং রোমান শিল্পের ড্রাপারির যে বাস্তবানুগ যে একটা অনুভূতি, সেই অনুভূতিটাও এই যে সেন্ট জন, তারপরে মেরি, ভার্জিন মেরি, হ্যাঁ, তারপরে যে যিশুর শরীরটা খেয়াল করলে কিন্তু এটা বুঝতে পারবে। কেটে কেটে আসতেছে। কিছুটা ক্লাসিক্যাল সময়ের শিল্পের যে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু এই যে শরীরের যে গঠন কাঠামো, সেগুলো দেখলে আমরা কিছুটা সচেতন পাচ্ছি আর কি, যদিও পুরোপুরি ভাবে বাস্তবানুগ ভাবে আঁকার কোনো চেষ্টা নাই। তারপরে এই যে ঘটনাটা, এটা যে একটা তোমার মানে কবরস্থানে হচ্ছে, সেটা বোঝানোর জন্য দেখো যে পায়ের এখানে একটা খুলি রাখা আর কি, মানে নিচের দিকে মাটিতে একটা খুলি রাখা, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা গোরস্থান বা কবরস্থান এরকম আর কি। তো বাইজেন্টাইন ছবির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে প্রতীকের মাধ্যমে ধর্মীয় ঘটনাকে বর্ণনা করার একটা প্রবল চেষ্টা সবসময় আমরা দেখি। তারপরে দেখো যে ভেনিস, ইতালির ভেনিসে একটা গির্জা, এটা বাইজেন্টাইন মধ্যযুগ সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্যের নিদর্শন, যেটা হলো সেন্ট মার্কস ক্যাথেড্রাল বলা হয়। সেন্ট মার্কসের নাম অনুসারে এই ক্যাথেড্রালটার নামকরণ, এবং এটা ভেনিসে অবস্থিত।
এবং এটা নির্মাণ কাজ শুরু হয় এই যে 1063 সালে। এর আগে নবম শতকে এখানে তোমার একটা গির্জা ছিল, এবং সেই গির্জাটা ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে এটা নির্মাণ করা হয়, বড় আকারের একটা গির্জা। এই যে ক্যাথেড্রালটা, এই ক্যাথেড্রালটা দেখো যে উপর থেকে দেখলে কিন্তু একটা ক্রুশের শেপ আমরা পাচ্ছি, তাই না? একটা ক্রুশের গড়ন, একটা ক্রস। গম্বুজগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু একটা ক্রস দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তোমাদের নয়েজ আসছে কার ইয়ে থেকে, দেখি আমি একটু। সাহেব চৌধুরী, স্যার আমার মাইক অন ছিল, শুনুন। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে সেন্ট মার্ক ক্যাথেড্রাল, যেটা সেটার উপরটা দেখলে আমরা বুঝতে পারছি ট্রান্সেপ্ট এবং নেভ যেখানে সে মিলিত হচ্ছে বা যেখানে সে যুক্ত হচ্ছে, সেইখানটায় বড় একটা গম্বুজ দেখতে পাচ্ছি, যেটার ব্যাস তোমার 40 ফিটের একটু বেশি হবে আর কি। এই যে মাঝখানে যে বড় গম্বুজটা, এটার ব্যাস হলো 40 ফিটের একটু বেশি। আর আশেপাশে যেগুলো, এগুলোর সাইজ আবার কম্পারেটিভলি একটু ছোট, এগুলোতে 30 ফিট এরকম হবে আর কি ব্যাস। এবং প্রত্যেকটা গম্বুজের পাদদেশ বা নিচের দিকে আমরা 16টা করে জানলা পাবো। দেখো যে এখানে দেখা যাচ্ছে এই জানলাগুলো দেওয়া হচ্ছে কেন? ভেতরে যাতে আলো প্রবেশ করে এই জন্য। অর্থাৎ এই যে বাইজেন্টাইন সময়ের যে বৈশিষ্ট্য, যে গম্বুজের নিচের দিকে তোমার এক সারি জানলা থাকবে, সেই বৈশিষ্ট্য কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। প্রবেশ মুখ দেখো যে এখানে 5টা প্রবেশ মুখ, মাঝখানে সবচেয়ে বড়টা, এবং পাশে আরো দুইটা করে প্রবেশ মুখ। এবং আর কি আছে দেখেছি। এবং এর ভেতরটা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ডেন মোজাইকের কাজ আমরা দেখব। এবং এইসব কারণে কিন্তু সেন্ট মার্ক ক্যাথেড্রালটা খুবই মানে আলোচিত এবং প্রশংসিত একটা গির্জা ক্যাথেড্রাল। এবং এখানে যে আসলে আলাদা করে বলার কিছু নেই আর কি। এই যে ধর্মীয় বিভিন্ন যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের ক্যারেক্টার গুলা, যে দেবদূত গুলা বা বিভিন্ন নবী, তাদেরই বিভিন্ন ঘটনাকে বা তাদেরকে তোমার রূপায়িত করা হচ্ছে এইসব দেওয়ালে। এবং প্রচুর পরিমাণে গোল্ডেন কালারের ব্যবহার দেখতে পাচ্ছি। করে যায় আসলে প্রত্যেকটা আনাসিনাল পুনর্জন্ম বা পুনরুত্থান। অর্থাৎ এই যে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আবার যে সবারকে পুনরুত্থিত করা হবে, এবং সেই দিন যীশুখ্রিস্ট যে বিচারের আসন থাকবে, এরকম যে ব্যাপারটা, সেটার একটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি। সেটার পুনর্জন্ম হচ্ছে। এবং তোমার মাঝখানে এটা দেখেই বুঝতে পারছো যে ক্রুশ চিহ্ন হাতে যীশুখ্রিস্ট, এবং তিনি দাঁড়িয়ে আছেন আর একটা ফিগারের উপরে, যে ফিগারটা তোমার নরকের মানে শয়তান, যে মানে শয়তানকে বোঝানো হচ্ছে এটা। এবং নরকের দরজা, শয়তান, এদেরকে মারিয়ে তিনি এখানে আদম এবং হাওয়াকে তাদের কফিন থেকে বা তাদের কবর থেকে হাত ধরে তুলছেন। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আনাস্তাসিস এই বিষয়টাও কিন্তু ঘুরে ফিরে অনেক গির্জার দেওয়ালেই তোমরা দেখবে যে যীশুখ্রিস্ট পুনর্জন্মে এই যে ঘটনাটা, সেখানে তিনি এই যে আদম এবং হাওয়াকে নিজে মৃত অবস্থা থেকে আবার জীবিত করছেন, সেই ঘটনাটা। এখানে দেখো যে যীশুখ্রিস্টের ড্রাপারিটা দেখো যে এখানে কিন্তু গ্রিক এবং রোমান শিল্পের একটা প্রভাব আমরা পাবো, কিন্তু সেটা কোনোভাবেই বাস্তবানুগ ভাবে না। একটা স্টাইলিস্টিক একটা নিয়মানুবর্তিতার একটা জায়গা থেকে এই ড্রাপারি কাজগুলো করা হচ্ছে, যেটা কোনোভাবেই ন্যাচারালিস্টিক না। কিন্তু ড্রাপারি গুলোর বিন্যাস দেখলে আমরা বুঝতে পারি যে গ্রিক এবং রোমান সময়ের শিল্পের একটা প্রভাব কিন্তু আছেই। আচ্ছা, তারপরে দেখো যে পালা ডি ওরো নামে একটা অল্টার, খুব বিখ্যাত একটা অল্টার। এবং তোমার এটার পেছনের এটা কি বলে, এটা হলো রিটেবল বলে নাকি। অল্টারের পেছনে সাধারণত একটা তোমার কাঠের বা কাপড়ের বা সাধারণত কাঠের একটা বা পাথরের অনেক সময় একটা প্যানেল থাকে উঁচু। তো এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার
গোল্ড গোল্ডের আর কি, গোল্ড ক্লাসিনি উইথ প্রিশিয়াস স্টোন, অর্থাৎ তোমার এই যে বিভিন্ন রকমের কালারের এনামেল, তারপরে গ্লাস, পাথর, খুব দামি দামি মানে জেমস বা ইয়ে মানে খুব দামি দামি স্টোন যেগুলো, সেইগুলা গোল্ডের একটা প্লেটের উপরে তোমার বসিয়ে এই ডিজাইন গুলো করা হচ্ছে আর কি। মানে এটা আসলে দেখানো হচ্ছে যে এই যে 1200 শতকে বাইজেন্টাইনের 1200 শতকের সময় বা মধ্যযুগ যেটা, বাইজেন্টাইনের দ্বিতীয় যুগ যেটা, সেই সময়ে কতটা মানে জাঁকজমকপূর্ণ ভাবে গির্জাগুলোকে সাজানো হতো সেটা দেখানো হচ্ছে আর কি। তো তোমরা একটা জিনিস জানো যে ক্রুসেডের কথা তোমরা হয়তো শুনে থাকবে আর কি। ক্রুসেড হলো ধর্মযুদ্ধ, মূলত যেখানে তোমার খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ক্রমাগত একটা কনফ্লিক্ট, প্রায় কত 1095 থেকে লাস্ট ক্রুসেড, বড় সড়ো যে ক্রুসেডটা ওইটা হয় বোধহয় 1203 বা 4 এর দিকে আর কি। তার মানে কত প্রায় 200 বছর, 200 বছর কম আসলে, কত 150 বছর হবে আর কি। এই সময়ের মধ্যে বড় বড় চারটা ক্রুসেডের ঘটনা ঘটে, এবং এই সূত্রপাতটা হয় আসলে একজন পোপ, তার নামটা আমার এখন আসলে এই মুহূর্তে মনে নেই, তিনি আর কি 1095 সালে একটা বক্তব্য দেন, যে বক্তব্যের কারণে খ্রিস্টানরা এটা মানে খ্রিস্টানদের মধ্যে ছিলই এটা যে তাদের যে পবিত্র ভূমি জেরুজালেম, সেই জেরুজালেম, এবং ইহুদিদের কাছেও কিন্তু এই জেরুজালেম খুব পবিত্র একটা ভূমি। তো সেই জায়গাটা যখন মুসলিমদের অধীনে চলে যায় আর কি 650 বা এর আশেপাশের সময়, তারপরে টানা অনেকটা সময় কিন্তু এটা মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল আর কি, কারণ মুসলিমদের কাছেও এই জায়গাটা কিন্তু অনেক পবিত্র। এই যে মুসলিম ধর্মাবলম্বী যারা আছো, ইসলাম ধর্মাবলম্বী যারা আছো, তারা জানো যে মহানবীর মিরাজে যাওয়ার যে ঘটনাটা, সেটা কিন্তু এই জেরুজালেমের আল-আকসা মসজিদ বর্তমানে যেখানে আছে সেখানে একটা পাথরের উপর থেকে তিনি আর কি রওনা করেন স্রষ্টার সঙ্গে দেখা করার জন্য। আবার মনে করে যে এই জায়গাটা কিন্তু আদমের সঙ্গে হাওয়ার দেখা সম্ভবত এখানে প্রথম। আবার ওল্ড টেস্টামেন্টের ইব্রাহিমের যে কোরবানির যে ঘটনাটা, ইব্রাহিম তার ছেলে ইসহাককে কোরবানি করতে যে জায়গাটা নির্বাচন করেন, সেই জায়গাটাও কিন্তু আবার এইটা। হ্যাঁ, আবার এই যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়, এইসব বিভিন্ন কারণে কিন্তু এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, তো সবকিছু মেলায় এই জায়গাটা যেহেতু মুসলিমদের অধীনে চলে গেছে, ফলে তারা তাদের মধ্যে এরকম একটা কাজ করতো যে আসলে আমাদের পবিত্র ভূমিটাকে আমাদের আবার উদ্ধার করা উচিত। তো এই যে পোপ যখন 1095 সালে আবার একটা বিবৃতি দিলেন এই বিষয়ে, সাধারণ মানুষকে বলা যায় যে কিছুটা উস্কানি দিলেন আর কি, যে তোমরা প্রয়োজনে শহীদ হও, কিন্তু এই পবিত্র ভূমিকে তোমরা রক্ষা করো বা নিজেদের দখলে আনো। তো ফলে দেখা যাচ্ছে যারা তীর্থযাত্রী ছিল তারা দলে দলে অস্ত্রশস্ত্র নিয়ে কনস্টান্টিনোপলের উপর দিয়ে এই তোমার এই বাইজেন্টাইনের দক্ষিণ দিকে এদিকে আসা শুরু করে, এবং মুসলিমদের সঙ্গে বড় বড় যুদ্ধ হয় এরকম 3-4টা। এবং এই যুদ্ধে যাওয়া আসার জন্য আসলে পশ্চিমের লোকরা কিন্তু কনস্টান্টিনোপলের ভিতর দিয়ে আসা যাওয়া করতো আর কি। কনস্টান্টিনোপলের ভিতর দিয়ে আসা যাওয়া করার সময় তারা দেখলো যে গির্জাগুলো এত জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো, বা এদের মানে বাইজেন্টাইন সম্রাটদের যে জৌলুস, জাঁকজমকপূর্ণ যে অবস্থা, এবং প্রচুর সম্পদের মালিক তারা, এটা দেখে তাদের মধ্যে একটা কি বলবো, একটা আকাঙ্ক্ষা বা পাওয়ার একটা ইচ্ছা তৈরি, যার ফলশ্রুতিতে তোমার এই যে ক্রুসেডার যারা, তারাই কিন্তু আবার এই 1204 সালে এই কনস্টান্টিনোপল দখল করে নেয় আর কি। 1204 সালে এই ক্রুসেডার যারা, অর্থাৎ ক্রুসেডার মানে যারা ক্রুশ বহন করে আর কি, বা মানে যারা আর কি এই ক্রুশের পক্ষে আর কি, তো তারাই যাওয়া আসা করতে করতেই নিজেরাই আবার 1204 সালে এই কনস্টান্টিনোপল দখল করে নেয়। এবং কি বলবো, এবং তারপরে যেটা হলো ফাইনালি আবার এটা মুসলিমরা বা এই যে তুর্কি, অটোমান তুর্কিরা আবার 52 সালে তারপরে তো অটোমান সাম্রাজ্যের শুরু হলো আর কি। তারপরে এই পালাডি ওরো নামে যে প্যানেলটা, এই প্যানেলে গোল্ড প্লেটের, মানে এটা বললাম এই জন্য যে আসলে কতটা জাঁকজমকপূর্ণ ভাবে গির্জাগুলোকে ডেকোরেট করা হতো, সাজানো হতো। যেমন দেখো যে পুরো একটা গোল্ড প্লেটের উপরে এনামেল এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদেরকে
আঁকা হচ্ছে বা রূপ দেওয়া হচ্ছে আর কি। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, হ্যালো। শুনতে পাচ্ছি স্যার। তারপরে হলো মনরিল, সেটার অ্যাপসে আমরা এই যে দেখো যে যীশু খ্রিস্টকে পেন্টাক্রেটর হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ দেখো যে বিশাল আকারের একটা পোর্ট্রেট। মানে আসলে বলতে গেলে যে অনেকে মানে ভিতরে ঢুকতে গেলে একটা ভীতি উদ্রেক করে যে এত বিশাল একটা পোর্ট্রেট। হ্যাঁ, মানে ধর্মীয় একটা ভীতি বা একটা সমীহের কাজ করে মানুষের ভিতরে আর কি যখন এটার ভিতরে প্রবেশ করে। এবং যীশু খ্রিস্টের বরাবর নিচে যিনি বসে আছেন বুঝতেই পারছো যে এটা হলো ভার্জিন মেরি, এবং তার কোলে যীশু খ্রিস্টের যে শিশুকাল সেটা দেখতে পাচ্ছি, আশেপাশে অন্যান্য দেবদূত, পেছনে প্রত্যেকটারই গোল্ডেন কালার। এবং এখানে দেখো যে ড্রাপারি গুলা বা চুলের যে লাইন গুলো দেখতে পাচ্ছি সেগুলো গ্রিক রোমান শিল্পের একটা প্রভাব আমরা পাবো, যদিও সেগুলো বাস্তবানুভাবে আঁকা হয়নি। একটা রীতিবদ্ধতা বা একটা কি বলবো, একটা একই মানে বারবার একই ভাবে আর কি রীতিবদ্ধ জায়গা থেকে আঁকা আঁকা হচ্ছে আর কি ড্রাপারি গুলা। এবং আউটলাইনের প্রতি দেখবা যে বাইজেন্টাইন যে ইয়েটা ছবিগুলো আমরা দেখি সেগুলো প্রত্যেকটাই কিন্তু দেখবো যে আউটলাইনের উপর একটা এক্সট্রা জোর দেওয়া হয় আর কি। অর্থাৎ একটা গড়ন বা একটা শেপের যে আউটলাইন, সে আউটলাইনের উপর অনেক বেশি জোর দেওয়া হয়। এটা কিন্তু বাইজেন্টাইন শিল্পের বা ছবির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাও লেখা কিন্তু মানে এরকম অনেক কিছু আছে যে অনেক হয়তো একসময় এট এ টাইমে বলা হয় না, কিন্তু মাঝখানে মাঝখানে আমি বলি, সেগুলো একটু লিখে রাখো, তাহলে ভালো হবে আর কি। এটা ক্লোজ ছবি। এগুলো কি আর কি আর কি বলবো। এরপর দেখো যে ফিস্ট ইনথ্রোনড উইথ সেন্টস, এটা হলো হারবাবিল ট্রিপটিচ। ট্রিপটিচ বা ডিপটিচ যেগুলোকে বলা হয় সেগুলো হলো যে যারা একটু সম্ভ্রান্ত বা একটু একটু মানে ধন সম্পদের মালিক যারা, তারা তাদের নিজেদের ব্যক্তিগত প্রার্থনার জন্য পোর্টেবল এই ধরনের ট্রিপটিচ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ 3টা পাল্লা, এই ধরনের ছোট ছোট স্কাল্পচার বহন করতো আর কি, নিজস্ব প্রার্থনার জন্য বা নিজেদের ঘরে রাখার জন্য আর কি, বা কোথাও গেলে সঙ্গে যেন ক্যারি করা যায়। এই ধরনের ছোট ছোট রিলিফ স্কাল্পচার, ধর্মীয় রিলিফ স্কাল্পচার, যেটাকে যে বলা হচ্ছে যে ট্রিপটিচ বা ডিপটিচ, এগুলা রাখতো আর কি। অর্থাৎ যারা একটা অবস্থাপন্ন এবং শৌখিন মানুষ, তারা তাদের কাছে এই ধরনের খুব মূল্যবান এবং ব্যয়বহুল জিনিস রাখতো। ব্যয়বহুল বলা হচ্ছে কারণ এটা আইভরি, বুঝছো, মানে অর্থাৎ হাতির দাঁত, হাতির হাতির দাঁতকে কার্ভ করা আর কি। এখানে ক্যারেক্টার গুলো বুঝতেই পারছো যে এখানে তোমার যীশু খ্রিস্ট মাঝখানে বসা, তিনি একটা সিংহাসনে বসে আছেন, এবং এক পাশে হলো ভার্জিন মেরি, এক পাশে সেন্ট জন, এবং নিচে অনুসরণকারী বা শিষ্য ছিল, যেমন পল, তারপরে ম্যাথু ম্যাথু না সরি এই কি বলবো এরা আর কি, মানে এর সঙ্গে খুব কাছের যারা ছিল শিষ্য তারা। তারপর উপরে আবার মনে হচ্ছে সেনাবাহিনীর আর কি, উপরের 2টা প্যানেলে দেখা যাচ্ছে যে হাতে তোমার বর্ষা বা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এবং 2 পাশে অন্যান্য আরো ধর্মীয় বা তৎকালীন সময়ে বিখ্যাত বা সম্ভ্রান্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি আর কি। এবং এখানে ফিগার গুলোকে যদি দেখো তাহলে এখানে কিন্তু ইলংগেটেড ফিগারের সেটা কিন্তু কিছুটা কমে এসছে আর কি। এখানে লম্বা করে দেখানোর বা আকার বা ভাস্কর্য করার যে প্রবণতা, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কিছুটা শিল্পী সরে এসছে, অত ইলংগেটেড মনে হচ্ছে না আর কি। এবং তাদের যে ড্রাপারের যে কাজটা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক মনে হয়। অর্থাৎ গ্রিক এবং রোমান ক্লাসিক্যাল শৈলীকে যে ফলো করা হচ্ছে এই সময় এসে আরো বেশি করে, সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে হারবাবিল ডিপটিচের এই কাজগুলোতে আর কি। এবং দেখো যে সম্মুখবর্তী যে ব্যাপারটা, অর্থাৎ ফিগার বা মানে ড্রয়িং এর ক্ষেত্রে, পেইন্টিং এর ক্ষেত্রে বা স্কাল্পচারের ক্ষেত্রে ফিগারকে সম্মুখবর্তী করে দর্শক
মুখোমুখি করে আকার বা ভাস্কর্য তৈরি করার যে প্রবণতা, সেখান থেকে কিন্তু কিছুটা বের হয়ে আসছে। যেমন দেখো যে এখানে বেশ কিছু পোর্ট্রেট যেগুলো কিন্তু সাইডটা মানে 3/4 অ্যাঙ্গেলে, বা এগুলো যেমন দেখো যে মেরি বা সেন্ট জনের পোর্ট্রেট গুলো দেখো যে বেশ কিন্তু সাইড হয়ে আছে আর কি। হ্যাঁ, আমরা পাচ্ছি। বুঝতে পারছো আমাকে সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। তোমার দেখো যে একটা ধর্মীয় গ্রন্থ থেকেই পাওয়া, যদিও এখানে ধর্মীয় গ্রন্থের অর্থাৎ তোমার বাইবেলের কোনো ঘটনা এখানে না, কিন্তু তোমার প্রাচীন ক্লাসিক্যাল বা রোমান সময় যে ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে ছবি আঁকা হতো, সেই ধরনের একটা বিষয়বস্তু তোমার এই যে খ্রিস্টান ধর্মীয় একটা বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি। অর্থাৎ এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ধর্মীয় বই হলেও এখানে ক্লাসিক্যাল সময়ের কিছু ক্যারেক্টার আঁকা হচ্ছে, অর্থাৎ শিল্পী ক্লাসিক্যাল সময়কার শিল্পকর্মকে ফলো করছেন বা ওই সময়কার শিল্পীদেরকে ফলো করছেন, সেটার একটা প্রমাণ আমরা এই ছবির মাধ্যমে পাচ্ছি। ছবির ক্যারেক্টার গুলো দেখো যে ডেভিড নামে একটা ক্যারেক্টার, ডেভিড কম্পোজিং দা সাম। সাম মানে তোমার ধর্মীয় সঙ্গীত আর কি। অর্থাৎ এই ডেভিড যে ক্যারেক্টারটা, এই যে দেখো যে হাতে একটা বাদ্যযন্ত্র, সে একটা গান গাচ্ছে অথবা গান লিখছে বা তৈরি করছে আর কি। একটা ধর্মীয় সঙ্গীত তৈরি করছে বা গাচ্ছে, এবং এটা পাওয়া যাচ্ছিল তো বই থেকে আর কি, একটা ধর্মীয় বই থেকে এই ছবিটা পাওয়া। এবং এখানে দেখো যে মেলোডি নামে একটা ক্যারেক্টার, সে মেলোডি ডেভিডের কাঁধের উপর থেকে তার এই বাদ্যযন্ত্রের দিকে তাকিয়ে আছে এরকম। আর এটা ইকো, এগুলো কিন্তু আসলে গ্রিক মিথোলজির ক্যারেক্টার আর কি, আমরা জানি। এই যে ইকো তাকিয়ে আছে দেখো যে এই বাদ্যযন্ত্র এবং এই ডেভিডের দিকে, একটা পিলার বা একটা থামের। তারপরে এখানে আরেকটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের আঙ্গুল দিয়ে নিচে দেখো যে এখানে যেটা লেখা সেটা হলো অর্থাৎ এটা বেথেলহামের একটা পাহাড়, সেই দৃশ্য বোঝানোর জন্য এখানে লেখা আছে বেথেলহাম। এবং দেখো যে আশেপাশে তোমার কুকুর, তারপরে ভেড়া, ছাগল, এই ধরনের একটা গৃহপালিত প্রাণীদের মাঝখানে বসে ডেভিড তার কম্পোজিশনটা কি করছে। এবং তারা যে জায়গাটা বসে আছে সেখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি, অর্থাৎ পেছনে গাছপালা, পাহাড়ের একটা অঞ্চল, দূরে তোমার দেখো যে স্থাপত্যের কিছু ড্রয়িং আর কি, অর্থাৎ কিছু বাড়ি ঘরের ছবি। সবকিছু মিলায় এখানে যে ব্যাকগ্রাউন্ড, যে তোমার ভূমি লাইন বা গ্রাউন্ড লাইন আর কি, সবকিছু মিলিয়ে কিন্তু এখানে গ্রিক রোমান শিল্পের যে প্রভাব এখানে পড়তে শুরু করছে সেটা কিন্তু স্পষ্ট আর কি। এখানে ড্রাপারির কাছ থেকে শুরু করে এদের গায়ে যে আলো ছায়ার ব্যবহার, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো আঁকা, এবং এই যে ক্যারেক্টার গুলো, এগুলো কিন্তু গ্রিক রোমান শিল্পের মিথোলজিক্যাল ক্যারেক্টার আর কি। তারপরে দেখা যায় আইকন, হোদেগেট্রিয়া আইকন, ফ্রন্ট। আচ্ছা, আইকন গুলো সাধারণত যেটা হতো যে ধর্মীয় কোনো সভা বা ধর্মীয় কোনো মিছিলে এই ধরনের আইকন, অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতেও অনেকে পার্সোনালি আইকন গুলো রাখতো। আইকন হলো মূলত একটা কাঠের বোর্ড, সাধারণত কাঠের বোর্ড হয় আর কি, কাঠের একটা প্যানেল, সেই প্যানেলের বা কাঠের একটা তক্তা, যার দুই পাশে দুইটা ছবি সাধারণত আঁকা থাকে। অর্থাৎ কেউ যদি এটা হাতে নিয়ে প্লাকার্ডের মতন বের হয়, তাহলে সামনে এবং পেছনে দুই পাশেই আশেপাশের দর্শকরা বা যারা দেখতে চায় তারা দেখতে পারবে আর কি। এবং দুই পাশে সাধারণত তোমার ধর্মীয় ক্যারেক্টার গুলো থাকে, যেমন মেরির কোলে যিশু অথবা যিশু খ্রিস্ট নিজের ছবি, এই ধরনের ইয়েগুলো আর কি, এইগুলোকে আইকন বলে। তো এইটা যে আইকনটা, সেটা হলো যে ওই প্যানেলটার সামনের ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছ এখানে, যেখানে তোমার মেরিকে দেখতে পাচ্ছি এবং তার কোলে যিশু, এবং পেছনে যেটা হলো যে ক্রুশবিদ্ধ হওয়ার পরে যিশুর ছবি সম্ভবত আর কি, মাথা ডান দিকে এলিয়ে পড়া। এবং এগুলো সাধারণত তোমার যে টেম্পেরা উড আর কি। টেম্পেরা মানে তো জানোই যে টেম্পেরা হলো যে তোমার ডিমের কুসুমের সঙ্গে রং মিশিয়ে আর কি আঁকা হয় আর কি কাঠের প্যানেলে। এবং দেখো যে সামনের এবং পেছনের দুইটা পাশে একসঙ্গে দেখানো হচ্ছে এই ছবিতে। আচ্ছা, মস্কোতে একটা খুব বিখ্যাত ছবি, এটা আসলে মূলত ছিল প্রথমে কনস্টান্টিনোপলের আশেপাশেই কোনো এক জায়গায় এই ছবিটা ছিল। পরবর্তীতে একটা সময়ে এই ছবিটাকে নিয়ে যাওয়া হয় ইউক্রেনে, এবং পরবর্তীতে ইউক্রেন থেকে এটা
ইয়েতে ভ্লাদিমির নামে একটা জায়গা, আহ, ভ্লাদিমির, তো যেটার নাম ভ্লাদিমির ভার্জিন বলা হয়। ভ্লাদিমির ভার্জিন এবং একই সঙ্গে চাইল্ড বা যীশু খ্রিস্টকে দেখানো হচ্ছে। এই ছবিটা খুবই আলোচিত এবং খুবই বিখ্যাত একটা ছবি, এবং এই ছবিতেও কিন্তু বাইজেন্টাইন সময়ের ছবির যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ। যে দেখো যে চোখগুলো একটু টানা টানা, একটু মায়াবী ভাব আমরা খেয়াল করতে পারছি, লম্বা নাক, ছোট্ট ঠোঁট বা মুখ। তারপর সম্মুখবর্তী ব্যাপারটাও আছে এখানে, পিছনটা গোল্ডেন কালার করা বা হলুদ রং দেওয়া। হ্যালো, হ্যাঁ আমি যে তোমার ক্লাসের মধ্যে আছি আর কি, ক্লাসে। তুই কোথায়? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, শুনতে পাচ্ছ আশা করি। জি স্যার। তারপরে যে ছবিটা সেটা হলো যে ক্রিস্ট অ্যাজ সেভিয়ার অফ সোলস আইকন। এটাও আরেকটা আইকন পেইন্টিং, আর্লি 14th সেঞ্চুরি, টেম্পেরা লিনেন এন্ড সিলভার অন উড। অর্থাৎ এখানে উড প্যানেল আছে, তারপর সিলভার প্যানেল আছে, তারপরে কাপড়ের লিনেন কাপড়ের একটা প্যানেল, তারপরে টেম্পেরা করে আঁকা আর কি। সিলভারের যে পার্টটা সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওটা রেপোজে টেকনিকে করা আর কি। রেপোজে হলো যে পেছন থেকে বা সামনে থেকে পিটিয়ে পিটিয়ে এই যে রিলিফ তৈরি করা আর কি। একটা স্টিলের বা পাতলা কোনো ধাতব মেটালের পাত নিয়ে সেটাকে পিটিয়ে পিটিয়ে তোমার এই রিলিফ বের করে আনা আর কি, রেপোজে বলে এটাকে। ক্রাফট স্টুডেন্টরা এটা পরিচিত হবে খুব শীঘ্রই, হয়তো সেকেন্ড ইয়ারে। এখানে ওই যে যীশু খ্রিস্টকে দেখানো হচ্ছে, মাঝখানে তার বাম হাতে বাইবেল, এবং তার কি বলবো আর তেমন কিছু বলার নেই আর কি। তার ডাপারি সরি স্যার, এটা শুনতে পাইনি, এটাকে কি বলে? রেপোজে টেকনিক, অর্থাৎ তোমার পাতলা কোনো ধাতব শীটকে বা পাতলা কোনো ধাতব প্লেটকে পিটিয়ে পিটিয়ে আকৃতি দেওয়া হয় আর কি, মানে রিলিফ করা হয়। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ স্যার। এটার মধ্যে লাস্ট ছবি নাকি না, লাস্ট ছবি, হ্যাঁ, অ্যান্ড্রু রাবলিভের একটা ছবি, থ্রি অ্যাঞ্জেলস। এই থ্রি অ্যাঞ্জেলস এর ওল্ড টেস্টামেন্টের যে তিনজন দেবদূত ইব্রাহিমকে সুখের বা একটা ভালো খবর দিতে আসে, সেই তিনজন কিন্তু সেম চেহারা, অর্থাৎ কোনোভাবে একজন থেকে আরেকজন, তিনজন পেস্ট, তিনজনের চেহারাই সেম, তিনজনের ভঙ্গিমাও অনেকটা কাছাকাছি, মানে কালার গুলো আলাদা করে তাদের তিনজনকে বোঝানো হচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখো যে বাম পাশের যে কাঠটা, আর সেটা কিন্তু উপরের পিঙ্ক বা তোমার লাল টাইপের যে কাপড়টা বা অরেঞ্জ কালার যে কাপড়টা, সেটার ভেতর থেকে এই নীল কালারটা কিন্তু পাঞ্চ করে বের হয়ে আসছে। অর্থাৎ এই অরেঞ্জ কালারের যে ট্রান্সপারেন্সি সেটা বোঝানোর জন্য কিন্তু শিল্পী এই কাজটা করেছেন। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপর এটা কি আইকোনোস্টাসিস হলো তোমার সাধারণত পূর্ব দিকের যে চার্চ গুলো হয়
যে গির্জাগুলো হয় সেখানে নেভ এবং অ্যাপসের মাঝখানে একটা প্যানেল করা হয় কাঠের বা ধাতব ইয়েরও হতে পারে, তো সাধারণত কাঠের হয় আর কি। সেই কাঠ, এই প্যানেলটা দিয়ে তোমার নেভ এবং অ্যাপসের মধ্যে একটা তোমার ব্যারিকেড তৈরি করা হয় বা একটা আহ, একটা কি বলবো, মানে এটা নিরবিচ্ছিন্নতাকে বিচ্ছিন্ন করা হয় আর কি। তো সেরকম একটা আইকোনোস্টাসিস দেখতে পাচ্ছ। তো সেই আইকোনোস্টাসিসে তোমার এই যে বিভিন্ন স্বর্গীয় ধর্মীয় বিভিন্ন নবী বা তোমার কি আর্চেঞ্জেল বা কি বলে বিদ্যুতের বিভিন্ন ছবি দিয়ে কিভাবে এক্সাম্পল দেখতে পাচ্ছ। তো মূলত এই পর্যন্তই। তারপরে তো তোমরা জানো যে 1453 সালে যখন মুসলিমরা এই যে ক্রুসেডারদেরকে সরিয়ে নিজেরা ক্ষমতা নিল, সাম্রাজ্য 20 লাখটা শক্তিধর একটা সাম্রাজ্য হিসেবে টিকে ছিল পৃথিবীর বুকে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের দিকে এসে আর কি আস্তে আস্তে আবার ইয়ে হয়ে যায় আর কি। একটা ভালো থাকো, আর আশা করি রবিবার দেখা হচ্ছে। এবং এই আচ্ছা, আরেকটা জিনিস তো বলা হলো না, সেটা হচ্ছে 1453 যখন মুসলিমদের কাছে এই বাইজেন্টাইন সাম্রাজ্য যে প্রথম রোম ছিল তো তোমার ইটালির রোম, এটাকে যে নগরের নাম নেই আর কি, সেই রোম ছিল প্রথম রোম। এবং তারপরে দ্বিতীয় রোম হিসেবে মনে করা হতো কিন্তু এই যে কনস্টান্টিনোপলকে, যেখানে তো তার রাজধানী স্থাপন করেন। এবং তারপর থেকে যারা সম্রাট ছিল এই কনস্টান্টিনোপলে, তারা সবাই কিন্তু নিজেদেরকে মনে করতো যে রোম মানে রোম সম্রাট এবং রোমের বৈধ শাসক বা মান শাসক, সারা পৃথিবী মানে শাসন করার অধিকার তারা রাখে, এই ধরনের একটা ভাবমূর্তি তারা স্থাপন করতে মানে প্রতিষ্ঠা করেছিল। তো পরবর্তীতে যখন এই 1453 সালে কনস্টান্টিনোপলেরও পতন হয়ে গেল, তখন কিন্তু রাশিয়া বলল, রাশিয়ার যে শাসক ছিল তিনি বললেন যে এখন থেকে তৃতীয় রোম হবে রাশিয়া। অর্থাৎ প্রথম রোম তো রোমের যে নগরী ইটালিতে সেটাই, তারপরে দ্বিতীয় রোম হিসেবে মনে করা হতো তোমার এই যে কনস্টান্টিনোপল, বা পরবর্তীতে এই যে 1453 সালে মুসলিমরা এই অঞ্চলটা দখল করার পরে তারা এই ইস্তাম্বুল নাম রাখে আর কি কনস্টান্টিনোপলের। এখনো আমরা সেটাকে ইস্তাম্বুল নামেই জানি। তো এই রাশিয়ার যে শাসক সে বলতে লাগলো যে এখন থেকে তৃতীয় রোম হবে এই রাশিয়া, এবং এই রোমের আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আর রবিবার আশা করছি যে রোমান্স তো শুরু হবে, টপিকটা নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই। আর তোমাদের দেখলে তো মানে মার্কস পেয়ে যাবে অনলাইনে। আর তোমাদের তো কিছু কোশ্চেন সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে, এগুলো প্রিপারেশনটা নিজে নেওয়া শুরু করো আর কি। প্রিপারেশনটা লেখো নিজে। কি বললে কে? হ্যাঁ, আমার কোশ্চেন ছিল স্যার, মানে কোশ্চেন গুলো কত মার্কের হবে? আর সবগুলো কোশ্চেনের অ্যান্সার না মানে একই ধারায় হয় না, এক একটা কোশ্চেনের অ্যান্সার হয়তো বা 5 পৃষ্ঠায় হয়, এক একটা কোশ্চেনের 3 পৃষ্ঠায়। তো মানে কিরকম ভাবে আমরা প্রিপারেশনটা নেবো স্যার, একটু যদি বলেন। প্রিপারেশনটা নেবে হলো যে অহেতুক কথা না লিখে কিভাবে মেইন কথাগুলো লেখা যায় সেই প্রিপারেশনটা রাখতে হবে। আর হলো যে পৃষ্ঠা অনেক বেশি লিখলে যে অনেক বেশি মার্ক পাওয়া যাবে বিষয়টা তা না। এমন হতে পারে যে কেউ লেখেও অনেক ভালো নাম্বার পেতে পারে যদি সেখানে ইনফরমেশন গুলো ভালো থাকে। হ্যাঁ, ওই যে লতা পাতা মতন পেঁচিয়ে পেঁচিয়ে অনেক বড় করে 5-7 পেজ না বানায়, যদি দেখা যাচ্ছে যে 2-3-4 পেজ হয় কিন্তু খুব সুন্দর গুছানো লেখা এবং খুব তথ্য সমৃদ্ধ, সে নাম্বার বেশি পাবে। এখানে পৃষ্ঠা কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। স্যার স্যার এই লাস্ট স্লাইডটার আগের স্লাইডটা কি একটু দেখানো যাবে? ওই সময় আমি দেখতেই পাইনি। লাস্ট স্লাইড
এখন কি স্লাইড দেখতে পাচ্ছ? এই যে লাস্ট স্লাইড, না আগের স্যার, স্লাইড, এখন দেখা যাচ্ছে। এটা হ্যাঁ এটা তো লাস্ট স্লাইডটাই দেখালাম। আর কোনো কি হচ্ছে? এটা না স্যার, এটার আগেরটার আগেরটা। এর আগেরটা, এটা আগেরটা তাই তো? হ্যাঁ স্যার, এটা? হ্যাঁ এই যে প্যান্ট অপারেটরের মতন করে আর কি অনেক দেখা হচ্ছে তাকে। ইকো হচ্ছে আমার কথা। কিছু বলার আছে কারো? ঠিক আছে, হ্যাঁ এখন দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। মানে এই ছবিটা তোমার একই সঙ্গে একটা ধাতব প্লেটকে রেপোজি টেকনিকে রিলিফ করা হচ্ছে, তার মাঝখানে আবার দেখা যাচ্ছে যে এই ছবিটা আঁকা। আবার এই ধাতব যে প্যানেলটা, এটা আবার একটা কাঠের বোর্ডে লাগানো। স্যার আপনি স্লাইডগুলো কি দিয়ে দেবেন আমাদের? আচ্ছা, তোমরা কি গুগল ড্রাইভে স্লাইড পাওনি এর আগে? আমার তো মনে হয় বাইজেন্টাইন পর্যন্ত তোমাদের মানে দিয়ে রাখতো এখানে। ও আচ্ছা স্যার, জি স্যার, হ্যাঁ ওখান থেকে পেয়েছি। স্যার ডাউনলোড করা যাচ্ছে না। ওয়েল ও লিংক আচ্ছা স্যার, থেকে একটু আর আমার কাছে মানে ছিল, আমি যখন যে বিষয়ে পড়ানো শেষ হয়ে যাবে আমি তখন সাথে সাথে সেটা স্লাইড দিয়ে দেবো আর কি। গুগল ড্রাইভ তো স্যার ওখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না স্যার, মানে স্লাইড পেয়েছি বাট ডাউনলোড করতে। ক্লিক করলে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, সবই ঠিক আছে বাট ডাউনলোড হচ্ছে না আর কি। জি স্যার। আমি দেখবো। আচ্ছা স্যার। ভালো থাকো সবাই তাহলে। ওকে স্যার। স্যার খোদা হাফেজ, নমস্কার। আসসালামু আলাইকুম।